বেশ বেশ এখানেই থামুন। আরে ম্যাডাম, বাকি টাকাটা তো নিয়ে যান। সরি, দেখে চলতে পারেন না? শোনো, Yes? মীরা কোথায়? মীরা হয়তো ব্যাক স্টেজে। ওকে। প্রীতি, মীরা, আরে আমি তোকেই খুঁজছিলাম, তোর ফোনটাও সুইচ অফ বলছে। শোয়ের টাইম হয়ে গেছে তাই ফোনটা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু তুই এত ঘাবড়ে আছিস কেন? তোর বোন কুহুর, কি কি হয়েছে কুহুর? মীরা কুহুর অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? একটা গাড়ি ওকে ধাক্কা দিয়ে চলে গেছে। ওর একটা বান্ধবীও ছিল ওর সাথে, তোকে কল করে পাইনি তাই আমাকে কল করেছিল। কোথায় কোথায় আছে কুহু? ওখানেই একটা হসপিটালে নিয়ে গেছে ওকে। কোন হসপিটালে? সেটা আমি জানি না, এমনি তো এখানে প্রচুর চেঁচামেচি হচ্ছে। চল একটা শান্ত জায়গায় যাই, তারপর ওর বন্ধুকে কল হ্যাঁ, করি। চলো চলো আমার সাথে। এখানে কথা বলি, এই রুমটা একদম ফাঁকা। তাড়াতাড়ি তাড়াতাড়ি ফোন করো না। হ্যালো হর্ষ, মীরার সাথে কথা বলো। হ্যালো হর্ষ, কোথায় কুহু? এই হ্যালো হর্ষ, কথা কেন হচ্ছে না? প্রীতি, এ তো ফোন লাগেইনি। সরি মীরা, আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। দেখো, আজকের এই শোটা আমার জীবনের সব থেকে বড় শো। মনে রাখবে, আজকের এই শোটা প্রসেনজিতের আগের শোটা থেকে ভালো হওয়া উচিত। আরে স্যার, সবাই এটা জানে আপনি প্রসেনজিতের চেয়ে অনেকটাই বেটার। ও আপনার সামনে দাঁড়াতেই পারবে না। আর যখন লোকেদের সামনে আমি আমার নতুন ট্রিক্স দেখাবো, তারপরে তো প্রসেনজিৎকে চিরতরে লোকেরা ভুলে যাবে। হ্যাঁ স্যার। প্রীতি, প্রীতি এখানে কি করছে? তুমি এখানে আমার শোতে? প্রীতি, আমি তোমার সাথে কথা বলছি। তুমি আমায় ফলো করা ছাড়বে কি ছাড়বে না? কি বলতে চাইছো তুমি? মানে তোমাকে আর আমি ভালোবাসি না, আর তোমাকে আমার কোনো প্রয়োজনই নেই। আমিও তোমাকে ভালোবাসি না। তাহলে এখানে কি করছো? দেখো একে, আমি এখানে নিজের জন্য নয়, তোমার কাজের জন্যই এসেছি। তোমাকে দিয়ে আমি কোনো কাজ করাতে চাই না। সিকিউরিটি, সিকিউরিটি! স্যার স্যার স্যার, প্রীতিকে আমিই কাজে ডেকেছি। স্যার, মীরার বোনের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ও এসেছিল, আসার সাথে সাথেই চলে যায়। ওই মেসেজ করে দিয়েছিল যে প্রীতি সব কাজ সামলে নেবে। তাহলে অন্য কেউ নয় কেন? স্যার দেখুন, আমাদের হাতে বেশি সময় ছিল না। প্রীতি তো আমাদের কাছে আগে কাজ করেছে, আর আমি নতুন মেয়ে রেখে কাজের জায়গায় রিস্ক নিতে চাইছিলাম না। ঠিক আছে, কিন্তু আজকের এই শোয়ের পর ওকে যেন আর আমি দেখতে না পাই। ঠিক আছে স্যার। আই এম সরি প্রীতি। দেখো, তুমি স্যারের কথাটাকে খারাপভাবে নিও না। ইটস ওকে ম্যানেজার সাহেব, একের কথাতে আমার আর রাগ হয় না। ও আর কি জানে যে আজকে এখানে কি হতে চলেছে। এটা কোনো ম্যাজিক হলো? এটা মনে হচ্ছে বাচ্চাদের খেলা দেখাচ্ছে। স্যার, কিন্তু অডিয়েন্সকে দেখে তো খুব খুশি মনে হচ্ছে। অডিয়েন্স আনন্দ করে তালি দিচ্ছে এই কারণে যে সস্তায় টিকিটটা পেয়েছে তাই। তো প্রিয় বন্ধুরা, আপনাদের তালি তো এই কথাটা প্রমাণ করেই দিল যে এই জাদুঘরের প্রত্যেকটা খেলা আপনাদের মনকে জিতে নিয়েছে। কিন্তু বন্ধুরা, আরেকটু ধৈর্য ধরে বসুন। এইবার আমরা সামনে আনতে চলেছি জাদুকর একের চাঞ্চল্যকর খেলাগুলো। আপনারা নিশ্চয়ই অনেক খেলাই দেখেছেন, একটা জায়গা থেকে লুকিয়ে আর একটা জায়গা থেকে বেরোতে দেখেছেন, কিন্তু আজ এই অডিটোরিয়ামে একে এইখান থেকে গায়েব হয়ে চারটে জায়গা থেকে প্রকট হবে, আর সেটাও একসাথে। না কোনো ছায়া, না কোনো রিফ্লেকশন। স্যার, আপনি হাসছেন? আমার তো ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। আপনি দুবার গায়েব হয়েছিলেন, এবারে একে 4 বার গায়েব হয়ে দেখাবে। তাহলে আপনারা কি প্রস্তুত জাদুকর একের সেই সমস্ত খেলাগুলো দেখার জন্য? এই অ্যানাউন্সার যত আজে বাজে কথা বলছে। এবার দেখবে এদের ম্যাজিক কিভাবে ফেল করে। তাহলে আসুন স্বাগত জানাই জাদুকর একে কে।
বন্ধুরা, এদিকে ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই। আমাদের মহান জাদুকর একে সোজা স্টেজেই চলে আসবেন। আরে ভাই, তোমাদের জাদুকর একে বাবু কোথায় গেলেন? হ্যাঁ, স্যার একটু অপেক্ষা করুন, এক্ষুনি এলো বলে। অ্যানাউন্সার বাবু, আমার মনে হচ্ছে আপনাদের জাদুকর আমাদেরকে বোকা বানিয়ে পালিয়ে গেছেন। স্যার টেনশন নেবেন না, আমরা এক্ষুনি একে স্যারকে নিয়ে আসছি। আরে বেকার শো বাদ দাও, আমাদের টাকা ফেরত দাও। আরে ভাই, কিছু একটা কর, বল, কিছু একটা বল। আমি চেষ্টা করছি স্যার। আরে ভাই চলো চলো, শো একদম ফ্লপ হয়ে গেছে। আরে পাবলিক রেগে যাওয়ার আগে একে খুঁজে বার কর। ফালতু show একটা। চলো, বেরিয়ে চলো, টাকা নষ্ট, সব নষ্ট। আরে ভাই, স্যার হঠাৎ করে একে স্যার কোথায় চলে গেলেন? এখনো পর্যন্ত একে স্যারের কোনো জাদুই ফেল হয়নি, তাহলে আজকে কি হলো? বিপদে পড়ে গেলাম আমরা। জানি না কালকে নিউজ পেপারে কি লিখবে একে স্যার আর এই শো এর ব্যাপারে। তোমরা সব এখান থেকে প্লিজ একটু যেতে পারবে? কিন্তু স্যার, কিন্তু কিছু নয়, আমাকে একটু সময় একা থাকতে দাও, আমাকে কিছু ভাবতে দাও প্লিজ। আরে লাশ, লাশ, এই দেখো লাশ এখানে। মারা গেছেন। কি? এবার কি হবে? সিআইডি কে ফোন করছি। হ্যালো, হ্যাঁ সচিন, কিছু বুঝতে পারলে? স্যার ওর শরীরে কোনো আঘাত বা কোনো ক্ষতর চিহ্ন নেই। আচ্ছা, তাহলে এর মৃত্যুটা হলো কিভাবে? হ্যাঁ, এটা কি? স্যার ওর বডিটা আমরা এই বক্সের ভিতর থেকে পেয়েছি, আর এই বক্সটা উপর থেকে আর নিচ থেকে খোলা। তাহলে দম বন্ধ হয়ে মারা যায়নি। আচ্ছা, একটা কথা বলুন, এ কি শারীরিকভাবে সুস্থ ছিল? আমি বলতে চাইছি ওর কোনো কার্ডিয়াকের প্রবলেম ছিল, হার্টের বা কোনো ব্লাড প্রেশার, ইউনো? স্যার আমি এই শো এর অর্গানাইজার, আর আমি সবার মেডিকেল ইন্স্যুরেন্স করিয়েছিলাম। এই জন্য আপনাদের সামনে আমি জোর দিয়ে বলতে পারি একে স্যারের কোনো প্রাণঘাতী মারণ রোগ ছিল না। স্যার নিজের শরীরের খুব খেয়াল রাখতেন। আচ্ছা, এই যে ইনি ট্রিক করতে গিয়েছিলেন, এই ট্রিকের ব্যাপারটা কি? স্যার ট্রিকটা আসলে খুবই ক্রিটিক্যাল। মাত্র কয়েক সেকেন্ডে নিজেকে 4টে জায়গায় দেখাতে যাচ্ছিলেন। 4টি আলাদা আলাদা জায়গায় কয়েক সেকেন্ডের মধ্যে? সবকিছু ঠিকভাবে চলছিল স্যার, কিন্তু শেষবার একে স্যার আর দেখা দিল না। আচ্ছা, এই জিনিসটা কি, মানে ট্রিকটা কি, আর এটার পিছনে রহস্যটা কি? জানি না স্যার, আজ প্রথমবার স্যার এই ট্রিকটা দেখাতে চেয়েছিলেন। উনি এটার ব্যাপারে আগে কখনো কাউকে কিছু বলেননি। সেটা কিভাবে সম্ভব? উনি বলেননি স্যার, উনি ভয় পেতেন যে এই রহস্য যদি অন্য কেউ জেনে ফেলে। সেই জন্য উনি প্র্যাকটিসও সবসময় একাই করতেন। আপনাদের মধ্যে কেউ দেখেছেন কি এই একে? উনি কখন এই বক্সের ভেতর লুকিয়েছিলেন? স্যার আমি জানি, উনি যখন প্রথমবার স্টেজে এলেন তারপর ট্রাঙ্কে ঢুকে গেলেন, কিন্তু তারপরে 3টে আলাদা জায়গায় নিজেকে কিভাবে দেখাতেন আমরা জানি না। আচ্ছা, আপনারা কাউকে সন্দেহ করছেন? স্যার আমাদের স্যারের মতো বিখ্যাত মানুষের অনেক শত্রু থাকতে পারে। সচিন, একের ব্যাপারে ডিটেলস ইনফরমেশন জোগাড় করো, ভালো করে জিজ্ঞাসাবাদ করো, খোঁজ নাও যে ওনার সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল বা কোনো ঝগড়া টগড়া ছিল কিনা। আচ্ছা, এই যে ট্রিক আছে, কতক্ষণ ধরে এই ট্রিকটা চলে? স্যার এই পুরো ট্রিক 2 থেকে 2.5 মিনিটের ছিল। তারপরে আপনারা ওনার ফিরে আসার জন্য অপেক্ষাও নিশ্চয়ই করেছিলেন, বক্সটাও চেক করেছিলেন? হ্যাঁ স্যার, অপেক্ষা করছিলাম, তার জন্য কিছুটা সময় লাগলো। 2.5 মিনিটের ট্রিক, আর এই জন্য একে এই বক্সে লুকোতে গিয়েছিল, আর তারপরে কয়েক সেকেন্ডে ওনাকে 3 জায়গায় দেখা যায়, 3 জায়গায়, কিন্তু চতুর্থবারে ওনাকে দেখা যায় লাশ হিসেবে। আর এই পুরো খেলাটা এই সময়ের মধ্যে হয়েছে। কিছু খাওয়া দাওয়া করেছিলেন উনি এই খেলাটার আগে? না স্যার, একে স্যার শো শুরু হবার 2 ঘন্টা আগে কিছুই মুখে তুলতেন না।
কিছু তো খেয়েছিলেন। স্যার আমাদের সামনে কিছু মুখে তোলেননি। 2 ঘন্টা আগে উনি হোটেলে ছিলেন, হয়তো ওখানে কিছু খেয়েছিলেন। একের হোটেল রুমটা খুব ভালো করে চেক করতে হবে, দেখতে হবে উনি ওই সময় কোনো কিছু খেয়েছিলেন কিনা। আর তারপর এখানে ওনার মেকআপ রুম, ওনার প্রপার্টি রুম, সবকিছু খুব ভালো করে চেক করতে হবে। হতে পারে কোনো খাবারের জন্য, না হলে কোনো কিছু ছোঁয়ার জন্য বিষ তার শরীরে যায়। এক্সকিউজ মি, হ্যাঁ স্যার, ওয়েলকাম স্যার। কি সাহায্য করতে পারি আপনাদেরকে আমি? একে জাদুকর আপনাদের হোটেলেই থাকতেন? হ্যাঁ স্যার, 401 নাম্বার রুমে রয়েছেন, কিন্তু এখন তো উনি নেই, নিজের শোয়ের জন্য বেরিয়েছেন। একদমই না, শো চলাকালীন ওনার মৃত্যু হয়েছে। হোয়াট? একদম ঠিক। আর আমাদের সন্দেহ যে আপনাদের হোটেলেরই কেউ একজন ওনার খাবারে বিষ মিশিয়েছেন। দেখুন স্যার, সব খাবার পরীক্ষা করে তবেই আমরা সব কাস্টমারকে দিই। আচ্ছা, আজ খাবারে কি অর্ডার করেছিলেন একে? 1 মিনিট স্যার। স্যার, ব্রেকফাস্টে জুস আর স্যান্ডউইচ অর্ডার করেছিলেন। আচ্ছা, যে প্লেটে উনি স্যান্ডউইচ আর যে গ্লাসে উনি জুস খেয়েছিলেন সেগুলো কি এখন ওনার রুমে আছে? না স্যার, ব্রেকফাস্টের অর্ডার সকালেই করেছিলেন, এখন মনে হয় সব প্লেটগুলো ধোয়া হয়ে গেছে। ওই রুমটার চাবি দিন আমাদের। 1 মিনিট স্যার। শিউলিকে পাঠাও তো। ওকে শিউলি, 401 নাম্বার রুমে চাবিটা দাও ওনাদের। রুম নাম্বার 401 এর চাবি? ওটা তো আমি কিছুক্ষণ আগে দিয়ে দিয়েছি। কি? আমরা জাদুকর একের রুমের কথা বলছি। হ্যাঁ স্যার, আমিও তার কথাই বলছি। এক্ষুনি উনি আমার থেকে চাবি নিয়ে রুমে গেছেন। এটা কিভাবে সম্ভব? কি হতে পারে? ফ্রেডি, চলো। 401, হ্যাঁ? ও মাই গড, লিফটটা তো উপরে চলে গেছে, সিঁড়ি দিয়ে চলো। এবার একটু বুদ্ধি খাটানো যাক। সবাই ভেবেছিল ফ্রেডি বোধহয় হাঁপিয়ে গেছে, কিন্তু ফ্রেডি কখনো হাঁপায় না। যেভাবেই হোক সে ঠিক পৌঁছে যায়। ফ্রেডি, এই হাঁপানোর নাটকটা ছাড়ো। সবাই জানে যে তুমি কি করে উপরে এসেছো। স্যার মনে হয় না দরজাটা খুলবে বলে। একটা কাজ করো, ম্যানেজারকে নিয়ে এসো চাবি সমেত। ওকে, আসুন, খুলুন। খুলুন দরজাটা। ভিতরে তো কেউ নেই। 1 মিনিট ফ্রেডি। একটা আওয়াজ পাচ্ছ? মনে হচ্ছে আমাদের আসতে দেরি হয়ে গেছে। বেরিয়ে গেছে হাত থেকে। একে মারা যাওয়ার পর এখানে কি করে আসতে পারে? আমার মনে হচ্ছে রিসেপশনিস্টের নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। না স্যার, ওনার ভীষণই স্মরণ শক্তি, ওনার ভুল হতেই পারে না। তাহলে হতে পারে এই লোকটা কোনো বহুরূপী, যে রূপ বদল করে এসেছিল। কিন্তু এখানে যেই এসে থাকুক, সে এসেছিল কেন? স্যার হতে পারে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিল, কিছু একটা প্ল্যান মাফিক। ও যাই চাক না কেন, আমরা ঠিক জেনে যাব। সিসিটিভি ফুটেজটা দেখান। আজ দুপুরের ফুটেজগুলো দেখাও। হ্যাঁ, বসো। দেখতে তো একে পুরো একের মতোই। 1 মিনিট, 1 মিনিট। এটা কিভাবে হতে পারে? জুম করো। একে তো দেখে জাদুঘর একে মনে হচ্ছে, একই কস্টিউম, একই লুক। এ আবার একের আত্মা নয় তো? সরি, আমি তো ভুলে গেছিলাম, আত্মারা ক্যামেরায় কখনো ধরাই পড়ে না। ওর বডিটাকে তো আমরা অ্যাম্বুলেন্সে করে ফরেন্সিকের জন্য পাঠিয়েছিলাম। ফ্রেডি, একটা কাজ করো, ফরেন্সিকে ফোন করো আর জিজ্ঞেস করো এটা কি করে সম্ভব। হ্যালো, ডক্টর সালুকে, জাদুকর একের আত্মা, আমি বলছি যে জাদুকর একের লাশ ফরেন্সিক ল্যাবে এসেছে কি? কোনো লাশই আসেনি? ঠিক আছে, ঠিক আছে, আমি রাখছি আমি। একে লাশ পৌঁছয়নি? এটা কিভাবে সম্ভব?
অ্যাম্বুলেন্স তো বডিটা নিয়েই গেছিল। ডক্টর সালুকে বললেন অ্যাম্বুলেন্সের লোকদের উনি ফোন করেছিলেন, কিন্তু কেউ ফোনই তোলেনি। এখন একটাই রাস্তা আছে আমাদের কাছে, ওই অ্যাম্বুলেন্সটাকে ট্র্যাক করতে হবে। নিখিল, অ্যাম্বুলেন্সের লোকেশনটা কোথায় বলছে? সামনে এগিয়ে 200 মিটার দূরে ডান দিকে ঘুরতে হবে। আরে রাস্তার মাঝখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। সাবধানে, হ্যাঁ সাবধানে। এদের দুজনকে তো গুলি মারা হয়েছে। এও মারা গেছে। ড্রাইভারের কি অবস্থা দেখো তো। আর একে লাশ উধাও এখান থেকে। কিন্তু স্যার, একের লাশ উধাও হলো কি করে? ওর লাশে এমন কি ছিল? ফ্রেডি, লাশটাকে এই জন্যই উধাও করা হয়েছে। খুনি ভেবেছিল যে তার বিরুদ্ধে আমরা কোনো প্রমাণ নিশ্চয়ই পেয়ে যাব, তাই। স্যার, ড্রাইভার অজ্ঞান হয়ে গেছে কিন্তু বেঁচে আছে। আরে তাড়াতাড়ি জল নিয়ে এসো। কপাল খুব ভালো, একে গুলি মারেনি, শুধু আহত হয়েছে। একবার জ্ঞান ফিরে আসলে ওর থেকে সব জানতে পেরে যাব। বলো, কে করেছে সব? সেই লোকটা আমাদের সাথীকে মেরে দিয়েছে স্যার। ঘাবড়িও না, শান্ত থাকো, শান্ত থাকো, ধীরে। কে কে করেছে এসব বলো। স্যার, আমি অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছিলাম স্যার, এই রেডিওটায় না উল্টো পাল্টা গান আসতে থাকে। গুলির আওয়াজ। আরে তুমি তুমি তো মরে গেছিলে না? তুমি কি ভেবেছিলে যে আমি মরে গেছি? একজন মৃত ব্যক্তি আবার বেঁচে ওঠে কিভাবে? স্যার, সেটা তো ওই বলতে পারে না স্যার। এসব কি বলছোটা কি তুমি? ওর কাছে বন্দুক কি করে আসতে পারে? লাশটা ছাড়ার আগে আমরা ভালো করে চেক করেছিলাম, ওর কাছে কোনো বন্দুক ছিল না। এই একে একজন জাদুকর, জাদুকর কোনো জিনিস হাবিশ করা আবার তাকে ফেরত নিয়ে আসা, এটাই তোর পেশা। অদ্ভুত ব্যাপার, বেঁচে উঠে বন্দুক চেয়ে পাঠায়। একটা লাশ এসব কি করে করতে পারে? সেটাই তো নিখিল, এই লাশটাই আমাদের কাছে প্রমাণ ছিল, সেটাও হারিয়ে গেল। এসিপি স্যারকে ইনফর্ম করছি। সালুকে, কিছু পেয়েছো বক্সের ভেতরে? আরে ভাই, সবে খুঁজতে শুরু করেছি আর তুমি এসে গেছো। একটু সময় তো লাগবে নাকি? দেখো সালুকে, আমার হাতে সময় নেই, যা কিছু করবে তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ ভাই, বুঝে গেছি, তাড়াতাড়ি করতে হবে, কিন্তু একটু সময় দাও। দেখো, এমনিতেই বক্সটা তো খালি দেখাচ্ছে, আর খালি বাক্স থেকে কিছু খুঁজে বার করে মানে তো মাটি থেকে তেল তোলা না। তুমি শুকনো মাটি থেকে জল বের করো, আমার কিচ্ছু যায় আসে না। আই ওয়ান্ট রেজাল্ট, দ্যাটস অল। আরে ভাই, রেজাল্ট দিচ্ছি তোমাকে, একটু সময় তো দাও। স্যার, এটা তো অদ্ভুত ব্যাপার। একটা লাশ পরপর দুটো খুন করে, আর তারপরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে সে মারে না, বরং আহত করে আর উধাও হয়ে যায়। আর তারপরে তারপরে তার কাছে বন্দুক এসে যায়। এই প্রথম শুনলাম লাশটাও চলে গেছে। আওয়াজ করতে গেল, একের আত্মা নয় তো? পঙ্কজ, মনের সাহস রাখতে হবে। সাহস। ওই দিক দিয়ে আসছে। ফ্রেডি স্যার, আমার হার্ট ফেল হয়ে যেত। কি করছেন কি? কি হয়েছে স্যার? কিছু বলছেন না কেন? আরে তুই এত জোরে চেঁচালি যে আমার কানের পর্দা ফেটে বাইরে চলে এসেছে। বাইরে কোথায়? আমি তো দেখতেই পাচ্ছি না। কানের পর্দা কখনো দেখা যায় না, যখন ফেটে বাইরে আসে না তখন কানে কিছু শোনা যায় না। আরে স্যার, কি শুনতে পাচ্ছেন না? সবই তো শুনতে পাচ্ছেন যা বলছি। আরে এটা আমি ছিলাম বলে কানের পর্দাগুলো সেলাই করে আবার কানের ভিতর ঢুকিয়ে নিয়েছি। এখানে যদি আমার জায়গায় অন্য কেউ থাকতো না, তখন না জানি তার যে কি অবস্থা হতো। ফ্রেডি স্যার, আমার মনে হলো কি আমার কাঁধে। পঙ্কজ, আলমারির ভিতর কেউ আছে। স্যার, কোনো লাশ নয় তো? থাক 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 থাক। এই বেঁচে আছে পঙ্কজ, এসিপি স্যারকে ডাক তাড়াতাড়ি। স্যার, ওই গ্রিন রুমে একটা মেয়েকে পাওয়া গেছে স্যার। গ্রিন রুম? চলো আমার সঙ্গে। সালুকে, তাড়াতাড়ি করো। আরে হ্যাঁ ভাই। শোনো, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, স্যার এই দেখুন। আরে এই মেয়েটিকে? এ মীরা, আমাদের ক্রু অ্যাসিস্ট্যান্ট। কিন্তু এখানে কিভাবে? মীরা,
তুমি ঠিক আছো? হ্যাঁ, এবারে বলো কি হয়েছে তোমার সঙ্গে? ওই ওই যে প্রীতি। মীরা কুহুর অ্যাক্সিডেন্ট হয়েছে। হর্ষ কোথায় কুহু? আচ্ছা, প্রীতিকে? স্যার আগেও আমাদের সাথে কাজ করতো, পরে স্যার ওকে বের করে দিয়েছিলেন। বের করে দিয়েছিলেন? কিন্তু কেন? ও একে স্যারের গার্লফ্রেন্ড ছিল, ওনাদের মধ্যে কিছু নিয়ে ভুল বোঝাবুঝি হয়ে যায়, সেই জন্য হয়তো বের করে দিয়েছিলেন। আরে তাহলে সেই মেয়েটা এখানে কি করছিল? স্যার যখন জানলাম মীরা কুহুর সঙ্গে দেখা করতে হসপিটালে গেছে, তখন আমরা শুধুমাত্র একদিনের জন্য বাধ্য হয়ে প্রীতিকে কাজে রেখেছিলাম। আচ্ছা, প্রীতি এখন কোথায় আছে? হ্যাঁ, কোথায় প্রীতি? স্যার বলতে পারছি না কোথায় উধাও হয়ে গেল। বলতে পারছে না কোথায় উধাও হয়েছে? কিন্তু স্যার, প্রীতিকে আমরা কোন অপরাধের জন্য গ্রেপ্তার করব? একে তো এখান থেকে ওখানে ঘুরে বেড়াচ্ছে। ফেডরিক, প্রীতি একের গার্লফ্রেন্ড ছিল। একের মরে যাওয়া আবার ওর বেঁচে ওঠা, এর পেছনের রহস্য ও নিশ্চয়ই জানে। আমার তো সন্দেহ একের মৃত্যুর পিছনে প্রীতির হাত আছে। হ্যালো, কে? ঠিক আছে স্যার। হ্যাঁ, একের রাইভাল প্রসেনজিৎ অডিটোরিয়ামে অপেক্ষা করছে স্যার, কিছু জানাতে চাই ওর ব্যাপারে। জাদুকর একের রাইভাল প্রসেনজিৎ? আপনি প্রসেনজিৎ? হ্যাঁ স্যার। কি বলতে পারবেন একের ব্যাপারে? স্যার, ও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। প্রাণে মেরে ফেলার হুমকি? কবে? এই মোটামুটি 2 ঘন্টা আগে। ও আমার শান্তিপাড়া ওয়ার্কশপে আসে, তারপর ও আমাকে দোষারোপ করে যে আমি ওর শোয়ে নাকি হাঙ্গামা করেছি। ও আমাকে প্রাণে মেরে দেবে। কিন্তু স্যার, 2 ঘন্টা আগে তো একে হোটেলে দেখা গেছে। তাও 11টা নাগাদও অ্যাম্বুলেন্স থেকে বেরিয়েছিল, আর তারপরে 11:40-এ হোটেলে দেখা গেছিল ওকে। প্রসেনজিৎ, ওই যে শান্তিপাড়ার ওয়ার্কশপ এখান থেকে কত দূরে? স্যার মোটামুটি 30 কিলোমিটার দূরে হবে। ঠিক আছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সচিন, একটু ভেবে দেখো, প্রসেনজিৎ বলছে একে ওর কাছে প্রায় 12টার সময়, 2 ঘন্টা আগে, মানে 12টার সময় ওকে ভয় দেখায় শান্তিপাড়ায়। আর শান্তিপাড়া হলো এখান থেকে 30 কিলোমিটার দূরে। 11:40-এ একে হোটেলের কাছে দেখা যায়। তাহলে কি 20 মিনিটের মধ্যে এই 30 কিলোমিটার যায়? সেটাই তো স্যার, যা ট্রাফিক রয়েছে তাতে এতটা দূরত্ব অতিক্রম করতে কম করে 40 থেকে 45 মিনিট লাগবে। সেটাই তো। আর স্যার, মোটামুটি একই সময়ে সে 2 জায়গায় কি করে থাকতে পারে? আচ্ছা, একের কোনো যমজ ভাই নেই তো? স্যার আমরা ক্রিউ মেম্বারকেও জিজ্ঞাসাবাদ করেছি, ওরা বলল যে ওর কোনো ভাই আছে বলে ওরা কিছুই জানে না। খোঁজ নিতে হবে। প্যাট্রিক, ওই একের গ্রামে ফোন করো, দেখো ওর বাড়িতে কেউ আছে কিনা, যে আমাদের বলতে পারবে একের কেউ যমজ ভাই আছে কিনা। হ্যালো, কে? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি একের বাড়িতে কাজ করো। আচ্ছা, একটা কথা বলো, যে তোমার বাবুর কোনো যমজ ভাই আছে কি? জানো না? হ্যাঁ বলো। কি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, একের বাড়িতে যে ছেলেটা কাজ করে সে বলল যে একের নাকি কোনো যমজ ভাই নেই। আর সে এটাও বলল যে একে নাকি কিছুক্ষণ আগে নিজের বাড়িতে গিয়েছিল আর একটু আগে বেরিয়েছে। কি? একে তার গ্রামেও দেখা গেছে? হ্যাঁ স্যার। এটা কিভাবে সম্ভব? ওর গ্রাম তো এখান থেকে 3 ঘন্টার দূরত্বের। একে এত কম সময় 3টে জায়গায় কি করে দেখা যেতে পারে? সেটাই তো। হ্যালো, হ্যাঁ কি? প্রীতির বাড়ির খোঁজ পেয়ে গেছো? হ্যাঁ, কোথায়? ঠিক আছে স্যার, প্রীতির বাড়ির খোঁজ পেয়ে গেছি। ওর বাড়ি মুলিয়া বাড়িতে স্যার। এই প্রীতি গোলমেলে, প্রীতি মুলিয়া বাড়ি। কি ব্যাপার বলুন? দেখো মা, আমরা সিআইডি থেকে এসেছি। আমরা প্রীতির সঙ্গে দেখা করতে এসেছি। ও আছে বাড়িতে? সিআইডি? হ্যাঁ। কিন্তু প্রীতি দিদি তো বাড়িতে নেই। বাড়িতে নেই? আমরা কি ভেতরে যেতে পারি? হ্যাঁ আসুন। চলো। শ্রেয়া, বাড়িটা তো পুরোপুরি ফাঁকা। হ্যাঁ স্যার।
মনে হচ্ছে এখান থেকে অন্য কোথাও শিফট হতে চাইছে। এটাও তো হতে পারে যে এমন কোনো সমস্যার মধ্যে রয়েছে যার কারণে এরকম অবস্থা। আরে কাজ করো, বাড়িটাকে খুব ভালো করে দেখো। দেখো। স্যার, এখানে এসে দেখুন। হ্যাঁ, আচ্ছা মা, অঞ্জলি, এ কে শুয়ে আছে? এ আমার দাদা হয়। তোমার দাদা? কি কি হয়েছে ওর? দাদার তো ক্যান্সার হয়েছে, চিকিৎসা চলছে। পেটে ক্যান্সার হয়েছে, তার মানে এই ট্রিটমেন্টের জন্য অনেক টাকা খরচও হচ্ছে। আসলে আমরা তো ওর হেলথ ইন্স্যুরেন্স করাইনি, চিকিৎসার জন্য অনেক খরচা হচ্ছে, তাই বাড়ির সব জিনিস বিক্রি করে চিকিৎসা করানো হচ্ছে। প্রীতি দিদিও সারা দিন টাকা জোগাড়ের চেষ্টা করছে। দেখেছ, আমি তো বলি প্রত্যেকটা মানুষের হেলথ ইন্স্যুরেন্স করা দরকার। যদি কোনো বড় রকমের অসুখ হয়, সহজে চিকিৎসা করানো যায়। আজকের দিনে সুন্দর জীবনটাকে সুরক্ষিত রাখার জন্য নতুন দিশা এসেছে, হেলথ ইন্স্যুরেন্স। অঞ্জলি মা, চিন্তা করো না, তোমার দাদা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমরা আছি না? গুড গার্ল। অঞ্জলি, তুমি কি জানো যে প্রীতি দিদি কোথায় গেছে? কিছু বলে গেছে তোমায়? বাইরে বেরোনোর সময় আমি ওর ফোনের কথা শুনেছিলাম। কোনো এক হজরতগঞ্জ ক্রসিং এর ওখানে কোনো একটা গোডাউনের ব্যাপারে কথা বলছিল। হজরতগঞ্জ? হজরতগঞ্জ ক্রসিং? তবে কোনো গোডাউনের কাছে? আমার টাকা কোথায়? আরে পেয়ে যাবেন দিদি ভাই, এত তাড়াহুড়ো কিসের? আমার তারা আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমার টাকাটা আমায় দাও। আশা করি গুনতে লাগবে না। মুন্না লেনদেনের ব্যাপারে খুব বিশ্বাসী লোক, যদি তুমি চাও তাহলে গুনেও নিতে পারো। মজা হচ্ছে আমার সাথে? কোথায় টাকা? তুমি যা কাজ করেছো সেই হিসাবে তো এটাও অনেক বেশি। কি সব উল্টোপাল্টা কথা বলছো? আমাকে আমার টাকা দাও। তোমরা যা বলেছিলে আমি তাই করেছি। তাহলে একে কিভাবে বেঁচে আছে তা আমার জানা নেই, আমি আমার কাজ করেছিলাম। এবার ভদ্রভাবে আমার টাকাটা দিয়ে দাও, নয়তো আমি সিআইডি কে সবকিছু জানিয়ে দেবো। যদি তুমি এখান থেকে প্রাণ নিয়ে বাঁচতে পারো তাহলে তো সিআইডি কে কিছু কিছু বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, দরকার নেই আমার টাকার। দেখো, এখন তোমার সামনে মরা ছাড়া আর বাঁচার কোনো রাস্তা নেই। নিজেদের বন্দুক ফেলে দাও, নাহলে গুলিতে তোমাদের বুক ঝাঁঝরা হবে। ছাড়বো না তোদের। অভিজিৎ, ব্যাস ব্যাস, অনেক হয়েছে এই লুকোচুরি খেলা। হাত উপরে, হাঁটু গেড়ে বসে পড়ে, এবার বস। আরে, আমরা তো তোমার জন্য এসেছি আর তুমি এখানে লুকিয়ে আছো। চলো। আমায় ক্ষমা করে দিন স্যার, আমি বাধ্য হয়েছিলাম। বাধ্য হয়েছিলে? শুনলে তোমরা? বাধ্য হয়েছিল, সেই কারণে এই রাস্তা বেছে নিয়েছে, তাই তো? আমি স্বীকার করছি স্যার, আমি ভুল পথ অবলম্বন করেছিলাম, কিন্তু আমার অনেক টাকার দরকার ছিল, যা অন্য উপায়ে পাওয়া সম্ভব নয়। মীরাকে অজ্ঞান করার পরে তুমি এত টাকা কোথা থেকে পেতে? স্যার, এই লোকটা আমায় বলেছিল মীরাকে অজ্ঞান করে ওর জায়গায় কাজ করতে, আর স্যার
এইটাও দিয়েছিল আর বলেছিল একে ট্রাঙ্কের ভেতরে ঢুকলে এটা ইনজেক্ট করে দিও। না স্যার, আমি কিছু করিনি স্যার। চুপ! স্যার এটা তো অজ্ঞান করার ওষুধ। তাহলে একে এই ওষুধে অজ্ঞান হয়েছিল, একে মারা যায় কিভাবে? তাহলে এই ব্যাপার। কি ব্যাপার ডাক্তারবাবু? এই দেখো, কেউ এটা লুকিয়ে রেখেছে এই বক্সের এই কাঠের পাতের নিচে। কিন্তু এটা তো একটা ছোট জায়গা স্যার, এর থেকে গ্যাস কি করে বেরোবে? কেউ খুব বুদ্ধি করে কাজটা করেছে। তার মানে? মানে হচ্ছে ফ্রেডি, এটা দেখো, এই যে ওয়ালটা দেখছো এর সঙ্গে এটা দেখতে পাচ্ছ একটা টিউব লাগানো আছে, আর এই টিউবটা এই দেখো এটা চলেছে এই বক্সের এই ঢাকনার পেছনে। আর ঘটছেটা কি, যখনই এই ঢাকনাটা বন্ধ হচ্ছে এই ঢাকনার প্রেসারটা টিউবের উপর পড়ে, টিউবটা চেপে যায়, আর এই টিউবটা চেপে যাওয়ার কারণে এটার উপর চাপ পড়ে, আর এতে যে গ্যাসটা আছে সেটা বেরিয়ে যায়। আচ্ছা এটা কি গ্যাস? এক মিনিট। আর্সাইন, এটা আর্সাইন গ্যাস, ও বিষাক্ত গ্যাস এটা। তাহলে একের মৃত্যু এই বিষাক্ত গ্যাসটার জন্যই হয়েছে। কিন্তু কেসটা খুব জটিল সুচিন। এই গ্যাসটা কাজ শুরু করলে 5 থেকে 7 মিনিট সময় লাগে। মৃত্যুর আগে যদি সে 5 থেকে 7 মিনিট ছটফট করে থাকে, তাহলে তার চিৎকার কেউ শুনতে পেল না কেন? হতে পারে ফ্রেডি ও অজ্ঞান ছিল। কিভাবে মেরেছো ওকে? আমি জানি না স্যার, মুন্না আমাকে যেটুকু বলেছিল আমি সেটুকুই করেছি। মিথ্যে বলছে, একদম মিথ্যা। যদিও মিথ্যে বলে থাকে তাহলে এখানে পৌঁছলো কি করে? স্যার তাড়াতাড়ি বল। 1 2 না না না, বলছি স্যার, বলছি স্যার, ওই সতীশবাবু আমাদের সুপারি দিয়েছিল একে মারার জন্য। একের ম্যানেজার সতীশ? তাহলে এই সমস্ত খেলা ও খেলছে? ঘরের শত্রু বিভীষণ সতীশ? স্যার, সতীশের ফোন বন্ধ আছে। বন্ধ আছে? সতীশ প্রথমে চোখে ধুলো দিয়ে অডিটোরিয়াম থেকে পালিয়ে যায়, আর এখন ফোনটাও বন্ধ করে রেখেছে। স্যার, আমরা ওর বাড়িতে গিয়েও চেক করেছি, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। স্যার ও ম্যানেজার একের সঙ্গে বহুদিন ধরে কাজ করছিল, তাও ও একে খুন করার চেষ্টা কেন করলো স্যার? হতে পারে কোনো পুরনো শত্রুতার জন্য, বা এটা হতে পারে অভিজিৎ কেউ টাকা দিয়েছে একে মারার জন্য। হ্যাঁ, কিন্তু একে তো মারা যাওয়ার বদলে বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে, আর নিজেকে লুকোনোর চেষ্টাও করছে না। সেটাই তো চমকে দেওয়ার বিষয়। হ্যালো, কি? আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, কি হলো স্যার? ওই ম্যানেজার নতুন ম্যাজিক শো করছে। কি? আর ওর ম্যাজিশিয়ান নতুন কে জানো? কে স্যার? একে? হ্যাঁ, চলো আবার আমরা অডিটোরিয়ামে যাই, কিছু প্রমাণ পেয়ে যাব। স্যার, মহান জাদুকর একের ভক্তরা একে এখানেই আছে, এই অডিটোরিয়ামেই, আর সেটাও জীবিত। যাকে এত লোকে ভালোবাসে সে উধাও হতেই পারে না। উধাও হওয়া আর উধাও হওয়ার পর আবার চলে আসা, এটাই তো একের জাদু। তাহলে জাদুকর একে আপনাদের সামনে সেই জাদু পেশ করছে, যেখানে সে এক জায়গা থেকে উধাও হয়ে আরো 4টে অন্য জায়গা থেকে প্রকট হবেন। আরে দাঁড়ান, আপনাদের টিকিট? আমরা সিআইডি থেকে। জয়ন্তী, Yes, sir. দেখো ম্যানেজার কোথায়, ওকে ধরে নিয়ে এসো। কে করেছে এরকম? কে করেছে? বলো কে? হ্যাঁ, কে? বলো। গড, আমরা ভাবছিলাম পুরো খেলাটাই ম্যানেজার খেলছে, কিন্তু এখানে একেই কেউ মেরে ফেললো। এর মানে
এই পুরো ষড়যন্ত্রটাই অন্য কেউ করেছে। এটা কি দেখছি? আরে স্যার এদিকেও কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, এসব জাদু খেলা স্টেজেই ভালো লাগে। সিআইডির সামনে কোনো জাদু চলে না। চল চলো, ওঠ ওঠ। একে চল, বল কি চক্রান্ত তোদের? কি ব্যাপার তোদের? ম্যাজিক ট্রিক? হ্যাঁ স্যার, হ্যাঁ, আরেকজনও আছে। ম্যানেজার কোথায়? স্যার, ওকে তো কেউ গুলি করে দিয়েছে। কি? এসব কি হচ্ছে এখানে? সত্যিটা বলো। অভিজিৎ, এরা সব ছ্যাঁচড়া ভূত, এভাবে মানবে না। নিজেদের মুখোশগুলো খোলো। তাহলে বলো, কার কথা এসব করছিলে? ম্যানেজার বলেছিল স্যার, যে সমস্ত লোক একে একে জানে চেনে তাদের সামনে একে সেজে যেতে। তাদের যাতে মনে হয় একে মারা যায়নি, বেঁচে আছে। হ্যাঁ স্যার, ম্যানেজার একের সমস্ত শোয়ের কন্ট্রাক্ট একসাথে করে নিয়েছিল, আর একে মারা যাওয়ার পর ম্যানেজার খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, আর সেই জন্য তিনি আমাদের ব্যবহার করে এই সমস্ত শো করতে চেয়েছিলেন। অ্যাম্বুলেন্স থেকে একের লাশ তোমরাই উধাও করেছিলে? হ্যাঁ স্যার। অভিজিৎ, এদের পিছনে যেই থাকুক না কেন, সে জানতো একে ম্যাজিক ট্রিক্সের আগে ওই বক্সে ঢুকবে, আর সেই জন্যই ওরা আগের থেকে ব্যবস্থা করে রেখেছিল ওই গ্যাসের সিস্টেমটা, যাতে একে মারা যায়। স্যার, এই সব কিছু ম্যানেজারই তো জানতো। ওকেও তো কেউ খুন করে দিয়েছে। মনে হচ্ছে এমন কোন লোক যে ম্যানেজারের খুব কাছের ছিল। জয়ন্তী, ম্যানেজারের ফোনটা দাও তো। শেষ ফোনটা এ করেছিল স্যার। অভিজিৎ, যেটা দেখা যায় সেটা হয় না, আর যেটা হয় সেটা দেখা যায় না। চলো, আমরাও একটা ছোট জাদুর খেলা দেখাই ওদের সঙ্গে। আপনি এখানে? এটা কি করে হতে পারে? কি করে হতে পারে এটা? কেন? অনেক খেলা খেলছিলে সমাজের মানুষের সঙ্গে, তাই ভাবলাম আমরাও তোমার সঙ্গেও একটা ছোট্ট খেলা খেলে নি। আমি কি করেছি সেটা তো তুমিই বলতে পারবে। আমি তো কিছুই করিনি। তাহলে পালাচ্ছিলে কেন আমাকে দেখে? দেখো মীরা, তোমার ব্যাপারে আমরা সবকিছু জানতে পেরে গেছি। লুকিয়ে তোমার কোনো লাভ হবে না। তোমার খেলা এবার শেষ। বলো, কেন মেরেছো তুমি একে? কারণ আমি একের থেকে বদলা নিতে চাইছিলাম। আমার বোন মেঘনা একের ম্যাজিক শোতে টপ গার্ল হিসেবে কাজ করত। কিছু বছর আগে একটা শো চলাকালীন কিছু ক্রু মেম্বার্স আর একের গাফিলতির জন্য একটা তারে জড়িয়ে আমার বোনের প্রাণটাই চলে গেছিল।
একটা অ্যাক্সিডেন্টের জন্য তুমি একে প্রাণে মারবে ঠিক করলে? ওটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওটা একের গাফিলতি ছিল। রিহার্সালের সময়গুলোতে সেফটি নেটের ইউজই করতো না, আর একে নিজের দোষ ঢাকার জন্য মিথ্যে বয়ান দিয়েছিল যে আমার বোন ড্রাগস নিয়েছিল, আর এইসব মিথ্যেও প্রমাণও করে দিয়েছিল। ওই সময় আমি প্রতিজ্ঞা করেছিলাম, যাই কিছু হয়ে যাক আমি একে কিছুতেই ছাড়বো না। একে প্রাণে মেরে ফেলার জন্য তুমি ওর ম্যানেজার সতীশকে, তাকেও তুমি তোমার নিজের সঙ্গে নিয়েছিলে টাকার লোভ দেখিয়ে। ওই ম্যানেজার চাইছিল কন্ট্রাক্ট করা সমস্ত শো শেষ হওয়ার পর আমি আমার বদলা নেব, কিন্তু আমি একে শো চলাকালীন সবার সামনে মারতে চেয়েছিলাম। আর এই কারণের জন্য তুমি মুন্নার সঙ্গে মিলে প্রীতিকেও ফাঁসিয়ে দাও। হ্যাঁ, প্রীতি একের সাথে অনেক আগেও কাজ করত, ও আমার জায়গাটা অনেক সহজেই নিতে পারত। আর ওই বক্সে বিষাক্ত গ্যাসের বাল্ব অনেক আগে থেকেই ফিট করে রেখেছিলাম, আর প্রীতি একে সঠিক সময় অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দিয়েছিল। আর যেই তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তুমি ম্যানেজার সতীশকেও মেরে ফেললে। হ্যাঁ, কারণ ওই ম্যানেজার একের সাথে হাত মিলিয়ে আমার বোনের ওপর দেওয়া সমস্ত আরোপগুলো প্রমাণ করার জন্য বিশেষভাবে সাহায্য করেছিল। কি করে ছেড়ে দিতাম আমি ওকে? প্রতিশোধের আগুনে তুমি দুজনের প্রাণ নিয়েছো। আইন তোমাকে কঠোর শাস্তি দেবে, হয়তো তোমার ফাঁসি হবে, ফাঁসি।